প্রশান্তির জায়গা রয়েছে, তৃপ্তির জায়গা রয়েছে। এই টেস্টকে যদি আপনি একটু ভোলার চেষ্টা করেন, বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর, 23 বছর পরে অস্ট্রেলিয়া সফর, ডারউইনে সেই টেস্ট 9 উইকেটে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে 3.5 দিনে পরাজিত করা, 200 করতে না দেয়া, বাংলাদেশের 1 উইকেট হারিয়ে তাদের দেয়া লক্ষ্য তাড়া করা, কি অসাধারণ কেটেছে। এবং সেই সাথে অর্জনের পাল্লা, যেই জায়গাটা আসলে সবচেয়ে বড়, মানে আপনাকে স্বীকৃতির জায়গায় দেবে, টেস্ট র্যাঙ্কিং এ এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান নাম্বার 6 টিম। আপনি মানেন না মানেন, গালি দেন, সমালোচনা করেন, বিরক্ত হন, খেলা দেখতে না চাওয়ার প্রতিজ্ঞা করে লুকিয়ে লুকিয়ে খেলা দেখেন, যাই করেন না কেন, এই অর্জন, এই মানদণ্ড, এই স্ট্যাট এবং এই স্বীকৃতি কোনোভাবে আপনি অস্বীকার করতে পারবেন না। এই মুহূর্তে বিশ্বের 6ষ্ঠ টেস্ট দল বাংলাদেশ। যেই বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিং, যেই বাংলাদেশের টেস্ট খেলা, যেই বাংলাদেশের টেস্টের কনসিস্টেন্টলি পরাজয় একটা সময় আমাদের জন্য প্রত্যেক দিনের গল্প ছিল, প্রত্যেকটা সিরিজের গল্প ছিল, ঠিক সেই বাংলাদেশ যখন এরকম পারফরমেন্স করে, তখন সেটা আপনাকে আমাকে যত সমালোচনাই করি না কেন ভাবতে বাধ্য করে যে এই দলটা আসলে ধারাবাহিক, এই দলটা জিততে পারে, এই দলটা অস্ট্রেলিয়াকে হারাতে পারে, পাকিস্তানকে হারাতে পারে, এবং একই সাথে প্রতিপক্ষের মাঠে গিয়ে জয় কিভাবে পাওয়া সম্ভব সেই রেসিপিটাও ভালোভাবে জানা। বাংলাদেশ তার ক্রিকেট ইতিহাসের, শুধুমাত্র টেস্ট ইতিহাসের না, সেরা সাফল্যটাই পেয়েছে এই অস্ট্রেলিয়ায়। আবার তাদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বাজে পরাজয়টাও রেজিস্টার করেছে এই অস্ট্রেলিয়ায়। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া এসে আপনি হারবেন, বাজেভাবে হারবেন, এটা কিন্তু কমন। এটাকে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে এটা কেন হইলো। আপনি যদি আরব আমিরাতে গিয়ে তাদের বিপক্ষে হেরে যান, প্রশ্ন থাকবে যে ঠিক আছে, তারা ভালো দল না, তাদের সাথে আমাদের কন্ডিশন মেলে, অনেক ধরনের যুক্তি থাকবে। কিন্তু আপনি অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজেভাবে হারবেন, এটা এক্সপেক্টেড। হয়তো বাংলাদেশ একটু বেশি বাজেভাবে হেরেছে, কিন্তু ওই জয়টাকে অস্বীকার করা যাবে না, র্যাঙ্কিং এর উত্থান অস্বীকার করা যাবে না, হাসান মাহমুদের 6 উইকেট অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের পেসারদের মধ্যে, বাংলাদেশের সব ধরনের বোলারদের মধ্যে এক ইনিংসে বেস্ট বোলিং ফিগার শরীফুল ইসলাম 7 উইকেট যেভাবে নিয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার 7 জন ব্যাটারকে এক ইনিংসে আউট করে, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তানজিদ হাসান তামিমের শতককে অস্বীকার করতে পারবেন না, নাজমুল হোসেন শান্তর 84 কে অস্বীকার করতে পারবেন না। এই যে এতগুলো অর্জন, এবং সেই অর্জনগুলো কিন্তু 2 টেস্ট জুড়ে। বাংলাদেশ 64তে যখন অল আউট হয়ে গেল, ঠিক সেই বাংলাদেশি সেই দলটাই অস্ট্রেলিয়াকে 210-এর মধ্যে বেঁধে দিয়েছে। তার মানে কি, যে বাংলাদেশ আলটিমেটলি চেষ্টা করেছে, বোলিং ডিপার্টমেন্ট চেষ্টা করেছে, র্যাঙ্কিং এর উন্নতি উত্থান এই দলটাকে আরো রেসপন্সিবল করবে। তবে সেই রেসপন্সিবিলিটি কতটুকু বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা তাদের দায়িত্বে, তাদের কাঁধে নিয়ে পারফর্ম করতে পারবে, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। খেয়াল করে দেখবেন, মিচেল স্টার্কের বলে যখন তাইজুল ইসলাম বোল্ড হয়ে গেলেন, আউট হয়ে গেলেন, মুশফিকের কি দরকার ছিল তাকে ওই প্রান্তে ব্যাটিং করার জন্য অ্যালাউ করা, এই যে সিঙ্গেলস নিতে অ্যালাউ করা, পরবর্তী সময়ে আপনার টেল এন্ডার এক্সপোজড হয়ে যাওয়া, আপনি যখন হাসানদের সাথে, তাইজুলদের সাথে, মিরাজদের সাথে ব্যাট করছিলেন, তাসকিনদের সাথে ব্যাট করছিলেন, অ্যাজ আ সিনিয়র ব্যাটার, ক্যাম্পেইনার অফ দ্য টিম, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে টেস্ট ক্রিকেটের হাইয়েস্ট রানের অধিকারী, যখন তাদেরকে এরকম একটা সিচুয়েশনে আপনার ভয় রয়েছে, আপনার আশঙ্কা রয়েছে দলের ইনিংস পরাজয় রেজিস্টার করার, এরকম একটা সিচুয়েশনে অ্যালাউ করে যে আমি ব্যাট করছি না, তোমরা উপান্তে সামলাও, এটা কি কোনোভাবে এক্সপেক্টেবল? কোনোভাবেই না। খেয়াল করে দেখবেন, লিটন কুমার দাস, বাংলাদেশের যে কয়েকটা বড় বড় টেস্ট উইন আমরা গত কিছুদিনে রেজিস্টার করেছি, মানে এই উইনগুলোই তো আলটিমেটলি বাংলাদেশকে ওই টপ 6-এ নিয়ে এসেছে। লিটন কুমার দাসের একটা বিগ রোল ছিল বাংলাদেশের 26 রানে 6 উইকেট যাওয়ার পরে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। হোয়াট আ পারফরমেন্স বাই লিটন কুমার দাস, হোয়াট আ পার্টনারশিপ লিটন অ্যান্ড মেহেদী হাসান মিরাজ। সেই লিটন কুমার দাস অস্ট্রেলিয়া এসে অ্যাটলিস্ট রানের খাতা তো খুলবেন, সেটাও করতে পারলেন না। টানা 3 ইনিংসে ব্যর্থ, 3 ইনিংসে 3টা 0। লিটনের নাম, লিটনের যোগ্যতা, লিটনের রেসপন্সিবিলিটি, লিটনের সাম্প্রতিক পারফরমেন্স, লিটনের প্রতি আপনার আমার এক্সপেকটেশন কোনো কিছুর অনুবাদ করে না। বাংলাদেশ ঠিক তখন হেরে যায় যখন মুশফিকরা টেল এন্ডারদের এক্সপোজ করে। বাংলাদেশ তখন হেরে যায় যখন লিটন কুমার দাসরা অতিরিক্ত প্রেসারকে, ক্রিকেটটা ভুলে কাঁধে তুলে নেন, এবং সেটার প্রতিদানে 3 ইনিংসে 0-তে আউট হন। এখন লিটন কুমার দাস 3 ইনিংসে 0-তে আউট হয়েছে, বা লিটন কুমার দাস 3 ইনিংসে 0-তে আউট হওয়ার মতোই ব্যাটার, ঘটনাটা যদি এমন হতো যে তিনি এরকমই থাকে না, আমরা নাইম শেখকে নিয়ে একটা সময় অনেক সমালোচনা করতাম যখন ন্যাশনাল ক্রিকেট খেলতে, কোন শট কোন দিক খেলে, মানে এটা আগামাথা বোঝা যায় না। ক্যামেরা পর্যন্ত, যারা ক্যামেরা অপারেটর বা যারা খেলা দেখায় তারা পর্যন্ত, ব্রডকাস্টার পর্যন্ত কনফিউজড হয়ে যেত। লিটন কুমার দাস তো সেরকম না। এই যে 3টা 0, এই 3টা 0 বাংলাদেশকে ভুগিয়েছে। সেকেন্ড ইনিংসের ব্যাক টু ব্যাক 0 বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছে। লিটন যদি একটা 50 পেতেন, বাংলাদেশের চেহারাটা অন্যরকম হয়ে যেতে পারতো। মুশফিকুর রহিম যদি আরেকটু দায়িত্ববান হতেন, আজকে দিন পর্যন্ত বাংলাদেশ টিকতো। হারা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু হারার ধরনটা যদি খেয়াল করে দেখেন, সেটা নিয়ে প্রশ্ন তোলা বা প্রশ্ন ওঠা আবশ্যক। নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন প্রেস মিটে, দ্য ওয়ে হি শুড প্লে হি কুড নট।
আসলেই তো কি দারুণ একটা ইনিংস, আবার ওই 84 কে মনে করিয়ে দিচ্ছিল বাংলাদেশ আন্ডার প্রেসার নাজমুল হোসেন শান্ত পার্টনারশিপ করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবেন, এবং সেই 84 করার সময় তানজিদ তামিমের সাথে আমরা দেখেছিলাম যে দারুণ একটা পার্টনারশিপ ছিল, আজকে মুশফিকের সাথে সেটা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত নাজমুল শান্ত খেই হারালেন। নাজমুল শান্ত একটা নাথিং শট খেলে আউট হয়ে গেলেন। যদি রানের চাপ থাকতো, খেলা শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশের জয়ের সম্ভাবনা রয়েছে, পরে 3 ওভারের মধ্যে 20 রান করতে হবে, এরকম একটা সিচুয়েশন, ওকে আপনি ট্রাই করেছেন, বাট আপনি টেস্ট খেলছেন, বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাট করছে, টেস্টের সেকেন্ডের ইয়েতে প্রথম সেশনে, দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ ব্যাট করছে, সেই অবস্থায় নাজমুল হোসেন শান্ত যখন প্রথম সেশনটাকে পার করে দ্বিতীয় সেশনে স্ট্যাবিলিটির দিকে বাংলাদেশ যাবে, এরকম একটা ইরেসপন্সিবল শট খেলে আউট হয়ে যান, বাংলাদেশের স্বপ্নটা ওখানে শেষ হয়ে যায়। কেনই আলোচনা করছি, কেনই সমালোচনা করছি, কারণ ওই যে নাম্বার 6 ষষ্ঠ অবস্থানটা নিয়ে যে আলোচনাটা, বাংলাদেশের আরো সামনে যাওয়ার সুযোগ রয়েছে, বাংলাদেশের আরো ভালো করার সুযোগ রয়েছে, এবং সেই অপরচুনিটি টিম টাইগার্স বাংলাদেশ দলের মেম্বাররা যদি ফিল করতে না পারে, রেসপন্সিবিলিটি যদি কাঁধে নিতে না পারে, যে সময়ে যেই পারফরমেন্সের ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী যদি তারা নিজেদের মেলে ধরতে না পারে, কোয়ালিটি থাকা সত্ত্বেও এই দলটা ওই ওয়ানডেতে একটা সময় আমরা দেখলাম না 10 নম্বরে নেমে গেছে, এই জায়গাটা ধরে রাখতে পারবে না। বাংলাদেশ দল অসাধারণ খেলেছে, অসাধারণ খেলছে। আজকের টেস্ট পরাজয়টা তুমি আমার কাছে মনে হয় যে একটা শিক্ষা, যে এই যে শিক্ষাটা যে আপনি 9 উইকেটে হারানোর পর 1.5 দিনে হেরে গেলেন, এই যে লজ্জা, এই যে হতাশা, এটা থেকে যেন মুশফিকরা শেখে যে না, মুশফিকের দায়িত্ব হচ্ছে যখন ব্যাট করবে তার দায়িত্ব সেটা ট্যালেন্টকে এক্সপোজ করার না। শান্তর দায়িত্ব যখন উইকেট আগে চলে গেছে, তিনি ভালোভাবে বিল্ড আপ করা শুরু করেছেন, জুটি দাঁড়াচ্ছে, সেটাকে নষ্ট করে দেয়া না। লিটন কুমার দাসের দায়িত্ব তার প্রিভিয়াস 0 নিয়ে ভাবা না, আগে 2 ইনিংসে 0 করেছে, এটাতেও করতে পারি, টেনশনে থাকা। নো ম্যান, ইটস আ নিউ ডে, নিউ গেম, ইউ আর আ নিউ প্লেয়ার। সো এই জায়গাগুলো নিয়ে বাংলাদেশি ক্রিকেটাররা যখন প্রপারলি ভাবতে পারবে, ওই হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ কিংবা শরীফুল ইসলামদের যে পারফরমেন্স, যেটার মাধ্যমে আসলে বাংলাদেশ উঠছে, বাংলাদেশ নিজেদের অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন করে চেনাচ্ছে, নিজেদের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখছে, এই রেসপন্সিবিলিটির জায়গাগুলোতে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের যারা ভরসার নাম, তারা যখন ঠিকঠাক হবে না, তখন বাংলাদেশের র্যাঙ্কিং, তৃপ্তি, পরাজয়ের পরও আত্মগ্লানির জায়গাটা আর থাকবে না। সবাই ভালো থাকবে।